দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির খবর নিয়ে রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও আছে শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট। আজ পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি হোসাইন শাহাদাত। দর্শক শুরুতে আমরা যেতে চাই সচিবালয়, সেখানে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ কথা বলছেন। আমরা তার বক্তব্য শুনে আসি। এখন আমরা ধরে রাখাটা একটা বড় চ্যালেঞ্জ, এটা হলে কিন্তু একেবারে খুব ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি খুব খারাপ। আর সবশেষে বলি, দর্শক আমরা ছিলাম সচিবালয়ে, সেখানে অর্থ উপদেষ্টা কথা বলছিলেন। আমরা তার সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা পরবর্তীতে আবারও যাওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী শাহনাজ ইয়াসমিন। তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব আসলে কি আলোচনা হয়েছে, অর্থ উপদেষ্টা আসলে কি বলেছেন সে বিষয়ে আমরা তার কাছ থেকে জানতে চাই। ইয়াসমিন, আপনি সচিবালয়ে আছেন, আপনি বৈঠকে ছিলেন এবং অর্থ উপদেষ্টা আমরা জানি একটু আগেই বক্তব্য দিলেন। তিনি আসলে তার বক্তব্যে কি বলেছেন, কি বার্তা আছে আপনার কাছ থেকে জানতে চাই। শাহাদাত, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রতি মাসে একবার করে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক হওয়ার কথা থাকলেও এই সরকার আসার পর 5 আগস্টের পর আসলে সপ্তাহে একটা এই পারচেজ বৈঠকও হয়। কারণ আমরা জানি যে 100 কোটি টাকার উপরে যখন হয় তখন পারচেজে সেটা আসতে হয় কেনাকাটার জন্য। এছাড়া আগে একটি অর্থনৈতিক ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক হয় যেখানে 50 লাখ টাকার মতো 50 কোটি টাকার হিসাব হয়। তো আজকে যে বৈঠকটি হলো সেখানে প্রতি মাসেই আমরা যে বৈঠকটি হয় বৈঠকে দেখি যে বৈঠক সেখানে সার কেনা হয়, তেল কেনা হয়, এলএনজি কেনা হয়। এখন বিদ্যুতের বড় একটি সংকটের সময় আসছে সামনে, রোজা এবং সাথে গ্রীষ্মকাল আসছে, সেখানে বিদ্যুতের ঘাটতির জন্য এলএনজি কেনা হচ্ছে। প্রতি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকেও আজকেও 1 কার্গো করে 2 কার্গো, অর্থাৎ আমরা জানি প্রতি কার্গে 1000 টন করে এলএনজি থাকে, সেখানে 2 কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত হয়েছে স্পট মার্কেট থেকে। এছাড়া যেটা অর্থ উপদেষ্টা আমাদের সাথে বৈঠকে পর ব্রিফিংয়ে বলেছেন, খুব পরিষ্কার করে উনি জানিয়েছেন যে সামনে রমজান, 3-4 দিন পরে, সাংবাদিকদের প্রশ্নই ছিল 3-4 দিন পরে রমজান, এই রমজানে মানুষকে আশ্বস্ত করার মতো অর্থ উপদেষ্টার কাছে কি সংবাদ আছে। উনি খুবই পরিষ্কার করলেন যে আশ্বস্ত হওয়ার মতো অনেক সংবাদ আছে, আবার কিছু বিষয় সরকার আসলে চিন্তিত, উদ্বিগ্ন। তার ভিতরে প্রথম বললেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন যেটা আছে, আজকের এই বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টাও ছিলেন, সেখানে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে এবং ব্যবসায়ীরা অর্থ উপদেষ্টার কাছে তাদের উদ্বিগ্নতা জানিয়েছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন দেশের এমন অবস্থা থাকে, ভালনারেবল থাকে, তখন অর্থনৈতিক চাপ থাকে, অর্থের উপরে একটা বড় ধরনের শঙ্কা তৈরি হয়, ব্যবসায়ীদের উপরে একটা শঙ্কা তৈরি হয়। সেই শঙ্কার কথা অর্থ উপদেষ্টা আজকে এই বৈঠকে জানিয়েছেন যে ব্যবসায়ীরা আসলে শঙ্কিত এই অবস্থা নিয়ে। তখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে আসলে খুব শিগগিরই আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হচ্ছে। কারণ আমরা জানি যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না থাকে তখন এই যে শুধুমাত্র তো বাজার ব্যবস্থাপনা ঢাকায় না, সারা দেশ থেকেই তো বাজার ব্যবস্থাপনা ঢাকার রাজধানীতে আসে এবং এক জেলা থেকে আরেক জেলা সব কিছুই তো ডিপেন্ড করে আইন শৃঙ্খলার উপরেই। সেই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে। নাম্বার 1। নাম্বার 2, রোজার বিষয়টা যেটা বলেছেন যে রোজার সময় দেখা যায় যে ব্যবসায়ীরা আসলে তেলের কথাই উনি পরিষ্কার করে নাম্বার 1 জানালেন যে তেল সহ চিনি বা আরও যে পণ্যগুলো প্রতিদিন ব্যবহার হয় মানুষের জন্য সেগুলো আসলে তারা মজুত করে রাখে। এই ব্যাপারে সরকার এবার খুবই কঠোর অবস্থানে, অর্থ উপদেষ্টা জানালেন। এর আগেও আমি বলেছি, আজকে আবার বলছি, ভোক্তা অধিকার প্রথম দিন থেকে বাজারে মনিটর করবে, একই সাথে আরও কিছু এজেন্সি কাজ করবে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটি কমিটি করা হয়েছে, তারা কাজ করবে, অর্থ মন্ত্রণালয় থেকে কাজ করবে। একই সাথে উনি এরকম একটা ইঙ্গিত দিয়েছেন যে ম্যাজিস্ট্রেট যারা থাকেন তারাও আসলে বাজারে এই যাতে মজুদ যাতে না করে বাজার ব্যবস্থাকে অস্থির করতে না পারে, সেজন্য সরকার খুবই এবার সচেতন, এটা আসলে হবে না। তো সেই ব্যাপারটা যেহেতু রয়েছে রোজার ব্যাপার, একই সাথে সারা বছর বাজার ব্যবস্থাপনা নিয়ে কথা বলেছেন। আরেকটা প্রশ্নের উত্তর উনি দিয়েছেন, ট্রাম্প বলেছেন বাংলাদেশে যে একটা প্রতিষ্ঠান $29 মিলিয়ন এখানে আসছেন, সেটা আসলে তিনি বলেছেন যে এটা মোটিভেশনাল কাজে। অর্থ উপদেষ্টা বলেছেন মোটিভেশনাল
ইলেকট্রাল কাজে যদি হয় সেটা অবশ্যই এটা তদন্তের বিষয়, তবে যদি কোনো উন্নয়নমূলক কাজে আসতেই পারে যে কোনো দেশ থেকে টাকা, সেটা এনজিও ব্যুরো সেই বিষয়টা দেখছে, এটা অর্থ মন্ত্রণালয়ের বিষয় না। সরকারও সেই বিষয়টা নিশ্চয়ই তদন্ত করবে যে টাকাটা কোথায় ব্যবহার হয়েছে। সবকিছু মিলে অর্থ উপদেষ্টা আজকের বৈঠকে সামনে রোজার বাজার ব্যবস্থাপনা, রোজা ছাড়া বাকি মূল্যস্ফীতি নিয়ে কথা বলেছেন। আরেকটি বিষয় বলেছেন শাহাদাত, যে একটা কথা বের হয়েছে যে এবারের বাজেট আসলে ডিসেম্বরে হতে পারে। অর্থ উপদেষ্টা পরিষ্কার করে জানালেন বাজেট জুন মাসেই হবে, তবে তারিখটা আজকেই উনি জানাননি, তারিখটা পরে জানাবেন। বাজেটের আগে যাতে মূল্যস্ফীতির সংখ্যা 6 নামানো যায় সেটার উনি চেষ্টা থাকবে। রোজার পরে যেটা 7-8 হবে সেটা উনি নিশ্চিত করেছেন। শাহাদাত। ইয়াসমিন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে আসলে আমরা অনেকগুলো তথ্য জানতে পারলাম। অর্থ উপদেষ্টা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে কথা বলেছেন, বিশেষ করে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, মানুষকে স্বস্তি দেওয়া এবং সেই সাথে বাজেট নিয়ে কথা বলেছেন। আপনি সেগুলো আমাদেরকে জানিয়েছেন, আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাতে পেরেছি। আপনাকে অনেক ধন্যবাদ ইয়াসমিন। দর্শক, আমরা সচিবালয় থেকে শুনছিলাম অর্থ উপদেষ্টার ব্রিফিংয়ে তিনি কি বলেছেন সে বিষয় নিয়ে আমাদের সহকর্মী শাহনাজ ইয়াসমিন আমাদেরকে জানাচ্ছিলেন। এবারে আমরা যেতে চাই অন্যান্য সংবাদে। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে চাকরিচ্যুত 85 জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। সেই সঙ্গে এইসব কর্মকর্তাকে সকল সুযোগ সুবিধাও ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন। এর আগে গত 20 ফেব্রুয়ারি পৃথক আবেদনের শুনানি শেষ হয়। 2005 সালে পিএসসির মাধ্যমে 327 জনকে উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে অস্থায়ীভাবে নির্বাচিত করা হয়। নিয়োগ নিয়ে বিতর্ক ওঠায় 2007 সালে 327 জনের মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয়। তাদের মধ্যে 85 জনকে ওই বছর সেপ্টেম্বরে চাকরিচ্যুত করা হয়। রিভিউ শুনানি শেষে আজকে মাননীয় আদালত, বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই রিভিউ পিটিশনে লিভ গ্রান্ট হওয়ার পরে অ্যাপিল অ্যালাউ করেছেন। সবাইকে চাকরিতে পুনর্বহাল করেছেন, সকল সুযোগ সুবিধা সহ। আজকে রায়ের মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তাদের প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে এবং আমি মনে করি এই ন্যায় বিচারের প্রতিষ্ঠার ধারা যদি অব্যাহত থাকে, আগামী দিনে বাংলাদেশের সুশাসন, ন্যায় বিচার, গণতন্ত্র, মানবাধিকার সবকিছু পুনরুজ্জীবিত হবে। দেশে টেক্সটাইল শিল্প সহায়ক কোনো নীতিমালা নেই, আর এই কারণেই টেক্সটাইল শিল্পে এখন ধ্বংসের পথে বলেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএম এর সভাপতি শওকত আজিজ। শিল্প প্রতিষ্ঠানে গ্যাসের দাম 30 টাকা থেকে কমিয়ে 20 টাকা করার দাবি জানিয়েছেন তিনি। গতকাল গুলশানে এক আলোচনা সভায় এসব কথা বলেন ব্যবসায়ীরা। দেশের টেক্সটাইল সেক্টরে 1854টি প্রতিষ্ঠানের মোট বিনিয়োগের পরিমাণ $22 বিলিয়ন। তবে বেনাপোল, বাংলাবান্ধা সহ অন্যান্য স্থলবন্দর ব্যবহার করে ডাম্পিং মূল্যে সুতা ও কাপড় স্থানীয় বাজারে প্রবেশ করছে। এতে দেশীয় টেক্সটাইল শিল্প চ্যালেঞ্জের মুখে পড়েছে। বিটিএম এর সভাপতি জানান, এলসি করে স্থলবন্দরের পরিবর্তে সমুদ্র বন্দর দিয়ে সুতা আমদানি করলে এ খাত ঘুরে দাঁড়াবে। এছাড়া দেশের নীতিমালা সহায়তা কিছু নেই। এ কারণেই এ ব্যবসা এখন ধ্বংসের পথে। ইন্ডাস্ট্রিগুলোকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছি, অথবা এক ধরনের ষড়যন্ত্র মনে করতে পারেন আপনারা। আমাদের কাজ হচ্ছে কর্মসংস্থান তৈরি করা এবং সরকারের সহায়ক হওয়া, আপনার ইম্পোর্ট সাবস্টিটিউট ইন্ডাস্ট্রি করা। আমরা ইকোনমির চালিকা শক্তি হতে চাই, আন্দোলন করতে চাই না। এখন আমাদেরকে যদি সহযোগিতা না পাই, চাবি হাত দেওয়াটাই সেটা আমাদের বহিঃপ্রকাশ। গ্যাসের দাম বৃদ্ধির ফলে স্পিনিং মিলগুলোতে উৎপাদন খরচ $4 ছাড়িয়েছে। সরবরাহ সংকট থাকায় মিলগুলোর উৎপাদন হ্রাস পেয়েছে দ্বিগুণ। তাই ব্যবসা প্রতিষ্ঠানের জন্য গ্যাসের দাম 30 টাকা থেকে কমিয়ে 20 টাকা করার দাবি জানিয়েছে বিটিএম এর ভাইস প্রেসিডেন্ট। আমাদের দরকার আমাদের গভর্নমেন্টের পলিসি। তাই আমি অনুরোধ করব আপনাদের মাধ্যমে অতি বিলম্বে আমাদের গ্যাসের প্রাইস, যেটা ওয়েট এন্ড এভারেজ প্রাইস 20 টাকার নিচে কালকে থেকে প্রদান করা এবং নিরবিচ্ছিন্ন গ্যাস সাপ্লাই করা। সংশ্লিষ্টরা আরো জানান, এলএনজি আমদানি করে এদেশের শিল্পকে বাঁচানো যাবে না। তাই নীতিমালা সংস্কার করে অভ্যন্তরীণ উৎস থেকে গ্যাস উত্তোলনে জোর দেওয়া উচিত বলে মনে করেন তারা। বাইরের থেকে ইম্পোর্ট করে দেশ চালাও। বাইরের থেকে ইম্পোর্ট করে দেশ চালালে কি কারো পকেট ভারী হয়? হইতে পারে। তাহলে ইন্ডাস্ট্রিকে ধ্বংস করে দিয়ে কারো পকেট ভারী করতে হবে। গ্যাসের দাম না কমালে সব মিল বন্ধ রাখার হুঁশিয়ারিও দেন তারা। ভবিষ্যতে এই সেক্টরে কোনো বিনিয়োগ হবেই না। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। বিটিও দিয়ে এলএনজি ইম্পোর্ট করছে।
দর্শক, আমরা প্রতিবেদনে দেখছিলাম যে বস্ত্র খাতের যে সংকট চলছে, বিশেষ করে জ্বালানির মূল্য বৃদ্ধি এবং সবচেয়ে বড় বিষয় আসলে জ্বালানি, বিশেষ করে টেক্সটাইল খাতে যেই গ্যাসের যে চাহিদা, সেই চাহিদার কিন্তু প্রায় অর্ধেকই এখন সরবরাহ করা সম্ভব হচ্ছে না, যে কারণে আমরা বস্ত্র খাতে দেখছি স্পিনিং মিলগুলোতে তাদের উৎপাদন সক্ষমতার 50 ভাগেরও কম উৎপাদন হচ্ছে, এবং যে কারণে এই খাতের যারা ব্যবসায়ী আছে এর মধ্যে অনেকগুলো কারখানা কিন্তু বন্ধ হয়ে গেছে, যাদের সক্ষমতার অভাব ছিল। সেই জায়গাটাতে এখন আসলে ব্যবসায়ীরা দাবি করছেন যে সরকার যাতে এই গ্যাস বিদ্যুতের দাম সহনীয় পর্যায়ে রেখে ব্যবসায়ীদের ব্যবসা করার সুযোগ দেন, উদ্যোক্তাদের। তারা আসলে তাদেরকে ব্যবসা করার সুযোগ দিলে তারা আসলে রপ্তানি বাড়াতে পারবেন, এবং রপ্তানি বাড়াতে পারলে সরকার আসলে যে রাজস্ব আদায় এবং সরকারের যে রিজার্ভের ক্ষেত্রে অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করবে। অর্থাৎ তাদেরকে সুযোগ সুবিধা দিলে তারা আসলে রপ্তানি করে সরকারকে আরও বেশি আয় করে দিতে পারবে। সেই সুযোগগুলো করার জন্য তারা অনুরোধ করেছেন সরকারের কাছে। আমরা আজকে আলোচনা করতে চাই আসলে এই বিষয়গুলো নিয়ে, রপ্তানি এবং বিনিয়োগ এই বিষয়ে। আমাদের সাথে যুক্ত আছেন একজন ব্যবসায়ী রাশেদুল করিম মুন্না, তিনি আমাদের সাথে এরই মধ্যে যুক্ত হয়েছেন। জনাব রাশেদুল করিম মুন্না, আপনি দীর্ঘদিন ধরে আসলে রপ্তানি ব্যবসার সাথে জড়িত, বিশেষ করে পাট পণ্য রপ্তানি করে থাকেন। আপনার কাছ থেকে যেটি জানতে চাইবো যে এই মুহূর্তে আসলে রপ্তানি চিত্রটা কেমন, বিশেষ করে আপনাদের খাত সেক্টরে একটু জানতে চাই। গত 2 সপ্তাহ আগে জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট ফেয়ার থেকে আসলাম, তো সেক্ষেত্রে আমরা দেখছি যে এই যে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পরে চায়নার উপর যে শুল্ক আরোপের যে বিষয়টা, অর্থাৎ বিশ্ব রাজনীতির মধ্যে একটা পরিবর্তন, এবং সেই জায়গাতে চায়না থেকে শিফট করে অন্য দেশ থেকে কিভাবে পণ্য আমদানি করা যায়, এই ব্যাপারটা কিন্তু বায়ারদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু। এবং সেই জায়গাতে আমরা অনেক আমেরিকান বায়ারকে দেখলাম এই ফ্র্যাঙ্কফুর্ট ফেয়ারে, যে ওরা যখন এর আগে আমি 27 বছর ধরে অংশ নিচ্ছি এই ফেয়ারটাতে, আমেরিকান বায়াররা ততটা আগ্রহ সেভাবে দেখায়নি, যেটা আমি এবার। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন রাশেদুল করিম মুন্না, পাট পণ্য রপ্তানিকারক। তার সংযোগটি আমরা বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা আবারও চেষ্টা করব তার কাছে ফিরে যাওয়ার। বিজনেস আওয়ারে একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরছি। আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। দর্শক, আমরা আলোচনা করছিলাম বিনিয়োগ এবং যে রপ্তানির এবং বিনিয়োগ পরিবেশ নিয়ে। আমাদের সাথে যুক্ত আছেন পাট পণ্য রপ্তানিকারক জনাব রাশেদুল করিম মুন্না। আমরা আবারও তার কাছে ফিরছি। জনাব রাশেদুল করিম মুন্না, আপনার কাছে, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? জি, সাউন্ডটা একটু কম শোনা যাচ্ছে, সরি ডিসকানেক্ট হওয়ার জন্য। আমি যেটা বলছিলাম যে বিশ্ব বাণিজ্যের মধ্যে একটা পরিবর্তন আসছে, সেই জায়গাতে বায়াররা চায়না থেকে সরে এসে অন্য দেশ থেকে অধিক পণ্য কেনার একটা আগ্রহ দেখাচ্ছে। সেই জায়গাতে সরকারের যে নতুন করে যে সিদ্ধান্তগুলো হতে যাচ্ছে, যে গ্যাসের দাম বৃদ্ধি বা বিদ্যুতের দাম বৃদ্ধি, সেই জায়গা থেকে তো এখন সাউথ এশিয়াতে আমরা এখানে কম্পিটিটিভ থাকতে পারছি না। তার চেয়ে বড় কথা হচ্ছে, আমরা যখন এক্সপোর্টে একটা ডিজাইন হয় বায়ারদের সাইড থেকে, সেটা মিনিমাম 6 মাসের একটা কিন্তু সার্কেল থাকে। সুতরাং সেখানে হঠাৎ করে যদি বিদ্যুতের দাম বাড়ে, গ্যাসের দাম বাড়ে, সেটা কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। পাশাপাশি আমি বলবো, যেটা আইন শৃঙ্খলার কথাটা সবাই বলছে, যে এটা কিন্তু একটা নেতিবাচক মেসেজ কিন্তু বায়ারদের কাছে যাচ্ছে। সুতরাং বায়াররা কিন্তু চাবে, সে একটা অর্ডার প্লেস করার পর সেই পণ্যটা যদি সঠিক সময়ে সে না পায়, সেই অনিশ্চয়তা থাকলে কিন্তু তারা বাংলাদেশের ব্যাপারে যে আগ্রহটা এই মুহূর্তে দেখাচ্ছে, সেটা থেকে কিন্তু আবার সরে যাবে। সুতরাং আমি বলবো, যে কোনো মূল্যেই হোক, যে অন্তত শিল্প কারখানাগুলা, যে বিশেষ করে যেই শিল্পগুলা হচ্ছে রপ্তানির সাথে সংশ্লিষ্ট আছে, তাদেরকে সুরক্ষার জন্য সরকার বিশেষ পদক্ষেপ দরকার। কারণ আমরা দেখেছি আমাদের রিজার্ভের যে একটা বিশাল একটা চ্যালেঞ্জ এসেছিল, সেটা থেকে উত্তরণের ক্ষেত্রে কিন্তু একমাত্র রপ্তানি খাতই অগ্রণী ভূমিকা পালন করতে পারে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি আমাদের তো দুইটা মাত্র স্তম্ভ, একটা হচ্ছে যারা বিদেশে আছে কষ্ট করে টাকা অর্জন করছে তারা পাঠাচ্ছে, এবং রপ্তানিকারকরা করছে। সুতরাং এই বিষয়টাকে সরকার একটা স্ট্র্যাটেজিক প্ল্যান নেওয়া দরকার, কি এটা সুরক্ষা দেওয়া যায়। তার জনাব মুন্না, আপনাকে আবারও আমরা সংযোগটা হারিয়ে ফেলেছি।
দর্শক, আমরা কথা বলছিলাম রাশিদুল করিম মুন্নার সাথে। আমরা তার সংযোগটি আমরা হারিয়ে ফেলেছি, আবার আমরা চেষ্টা করব নিশ্চয়ই। জি, আমরা বোধহয় তাকে আবারও পেয়েছি। জনাব মুন্না, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? জনাব মুন্না, আপনার সংযোগটি আমরা বারবার হারিয়ে ফেলছি। আপনাকে নেটওয়ার্ক আজকে ঝামেলা করছে বেশি। তো আমি যেটা বলবো যে সরকারকে সুনির্দিষ্টভাবে সিদ্ধান্ত নিতে হবে যে রিজার্ভের ইস্যু এবং সার্বিক আইন শৃঙ্খলার ইস্যু, এবং সেই ক্ষেত্রে বায়ারদের কাছে যাতে আস্থার মেসেজটা অবশ্যই আমরা এনশিওর করতে পারি। সেটা যদি না পারি, এই আইন শৃঙ্খলার বিষয়টাকে যদি বায়ারদের কান পর্যন্ত যায়, তাহলে কিন্তু বায়াররা আস্থা রাখবে না বাংলাদেশের দিকে। সুতরাং এই বিষয়টাকে খুব গুরুত্ব সহকারে নিয়ে আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যে এই আইন শৃঙ্খলা রক্ষা হঠাৎ করে যে না বাড়িয়ে আমাদের সেক্টরটাকে বুস্ট আপ করার জন্য একটা সহনীয় পলিসি থাকা দরকার বর্তমান সরকারের। সুতরাং এই জায়গাতে আমরা যে নেগেটিভ যে মেসেজগুলা আমাদের প্রতিটি দেশগুলো দেওয়ার চেষ্টা করছে, সেক্ষেত্রে সরকারকে আমি বলবো ইন্টারন্যাশনাল ব্র্যান্ডিং এ একটু গুরুত্ব দিয়ে কিছু পদক্ষেপ নেওয়া, যাতে এই নেতিবাচক ইনফরমেশন গুলাকে উতরিয়ে আমরা মূল স্ট্রিম লাইনে যেতে আসতে পারি। সুতরাং এইটা আমি আপনাদের কাছে আপনাদের মাধ্যমে সরকারকে দাবি জানাবো যে এই বিষয়টা খুব গুরুত্ব দেওয়া, এবং পাশাপাশি আমাদের এক্সপোর্ট সেক্টরে আমাদের যে বড় চ্যালেঞ্জ যে আমরা বেসিক প্রোডাক্ট করে সার্ভাইভ করতে পারবো না, এই ক্ষেত্রে আমরা কিভাবে রিসার্চ, প্রোডাক্ট ডেভেলপমেন্ট এবং ভ্যালুয়েটেড প্রোডাক্টগুলি উৎপাদনের সক্ষমতা গ্রাজুয়ালি কিভাবে বাংলাদেশ বাড়াতে পারে, সেই জায়গাতে খুব ইম্পর্টেন্ট হচ্ছে টেকনোলজি একটা সমন্বয় ঘটানো শিল্পগুলোর সাথে, সেটা জুট সেক্টর হোক, গার্মেন্টস সেক্টর হোক, টেক্সটাইল হোক, লেদার সেক্টর হোক। এই পাশাপাশি আমরা মনে করি যে আমাদের আছে হিউম্যান রিসোর্স আছে, কিন্তু স্কিল হিউম্যান রিসোর্সে একটা বড় ঘাটতি আছে। এই জায়গাটাতে কিভাবে আমরা খুব সুস্পষ্টভাবে সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়ে কাজ করতে পারি, যাতে আমরা আমাদের যে এক্সিস্টিং যে প্রোডাক্ট আছে সেটাকে ভ্যালুয়েট করে আরো বড় ভলিউমে আমাদের এক্সপোর্টটাকে নিয়ে যেতে পারি। সুতরাং এই যে গুরুত্বপূর্ণ যে কয়েকটা ইস্যু আছে, এটা যদি সমাধান না আসে, আমরা কিন্তু সত্যিকার অর্থে একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছি। আমরা নতুন সরকারের কাছে কিন্তু এই সুশাসনের বিষয়টাকে খুব গুরুত্ব দিয়ে ভাবনার জন্য দাবি জানাচ্ছি। জি, অবশ্যই। আমরা একটু পাটের বিষয় আসতে চাই যে বাংলাদেশে আসলে পাটের যে সম্ভাবনা ছিল সেটি আসলে সেভাবে আমরা কাজে লাগাতে পারিনি এত বছরেও। এখন আমি বলবো, অনেস্টলি বলবো, আমি ফ্র্যাঙ্কফুর্ট থেকে জাস্ট 2 সপ্তাহ আগে এসেছি। আমাদের প্রতিযোগী দেশ ইন্ডিয়া সহ অন্যরা যে কাজটা করছে, পাট থেকে ফাইনাল প্রোডাক্ট তৈরি করে কনজিউমার প্রোডাক্ট তৈরি করার সক্ষমতা থেকে ফোকাস করছে, যেখানে বাংলাদেশ, আমি জানি না কেন, আমরা প্রায় 10-12 বছর ধরে আমি ব্যক্তিগতভাবে চিৎকার করছি, কিন্তু এখনো বাংলাদেশ পাট সেক্টর মানে হচ্ছে ছালার বস্তা। যে কথাটা বারবার বলছি, ছালার বস্তা বা ইয়ার্ন এক্সপোর্ট করে বাংলাদেশের জুট সেক্টর কখনোই দাঁড়াতে পারবে না, এগোতে পারবে না। আমাদের একমাত্র সমাধান হচ্ছে আমরা কিভাবে ভ্যালুয়েটেড প্রোডাক্টগুলি তৈরি করার সক্ষমতাটা একটা প্রফেশনাল প্ল্যানিং এ আমরা যাতে কিভাবে এগোতে পারি। এবং সেক্ষেত্রে আবারও বলছি, এখানে রিসার্চ দরকার, প্রোডাক্ট ডেভেলপমেন্ট দরকার, ব্র্যান্ডিং দরকার, স্কিল ডেভেলপমেন্ট দরকার, এবং সম্মিলিতভাবে আমাদের পণ্যটা বিশ্ববাজারে যেই মার্কেটে বিক্রি করা দরকার, সেখানে মার্কেট প্রমোশনের ব্যাপারে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া দরকার। এই জায়গাতে সরকার এবং উদ্যোক্তাদের একটা সম্মিলিতভাবে কিছু যদি পদক্ষেপ আমরা নিতে পারি আগামী 3-5 বছরের কৌশল নিয়ে, তাহলে আমরা একমাত্র আগাতে পারবো। জি, এখন আসলে যেই দেশের সার্বিক যে পরিস্থিতি, বিশেষ করে ব্যবসার যে পরিবেশ, সেই পরিবেশটা নিয়ে আপনি যদি একটু বলেন, সরকারের সাথে আপনাদের আলোচনার জায়গাটা কি আগের, মানে অনেকে বলছেন বিশেষ করে টেক্সটাইল এবং গার্মেন্টস সেক্টরের ব্যবসায়ীরা কিন্তু বারবার বলে থাকেন যে সরকার আসলে সেভাবে কোলাবোরেট করছে না। এখন এরই মধ্যে প্রায় 7-8 মাস চলছে সরকারের সাথে আপনাদের আলোচনার জায়গাটা কি সেভাবে তৈরি হয়েছে? আমি মনে করছি সেই আলোচনার জায়গাতে নিয়ে যাওয়া এবং সেটাকে বাস্তবায়নের জায়গাতে সরকারের যে অবস্থান, মাঠ পর্যায়ে যে তাদের যে কন্ট্রোলটা থাকা দরকার, সেটার মধ্যে একটা বড় ধরনের ঘাটতি আছে। সরকারের হয়তো উদ্দেশ্য আছে, কিন্তু ইমপ্লিমেন্টেশনের জায়গাতে আমরা কোনোভাবেই কিন্তু আশ্বস্ত হতে পারছি না। সুতরাং আমি মনে করি এই যে মাঠ পর্যায়টাকে কিভাবে আবারও নতুন ভাবে ঢেলে সাজানো যায়, এই বিষয়টা গুরুত্ব দেওয়া দরকার। কারণ আমি তো বিশ্বাস করি যে এই নিয়ন্ত্রণটা বাংলাদেশের মানুষ যদি একটা নিয়ম ব্যবস্থার মধ্যে আনার চেষ্টা করা হয়, সত্যিকার অর্থে সেটা যে মিন করা হয়,
আমি তো মনে করি প্রশাসন সেটা করার সক্ষমতা রাখে, কিন্তু মিন করার বিষয়টার মধ্যে আমার কাছে মনে হচ্ছে একটা গ্যাপ আছে, এবং সেখানে আমরা আশ্বস্ত হতে পারছি না। এবং এই জায়গাতে হচ্ছে অনিশ্চয়তা তৈরি হয়েছে যে আমরা মাঠ পর্যায়ে প্রশাসনের কাছে যখন আমাদের সমস্যার সমাধান চাচ্ছি, তারা সেই উদ্যোগগুলো নিচ্ছে না। সুতরাং উপর থেকে আমি বলবো যে কিছু এক্সাম্পল তৈরি করা দরকার, সুনির্দিষ্টভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া দরকার। তাহলে আমি মনে করি মাঠ পর্যায়ের যে প্রশাসন আছে সেটা হয়তো কিছুটা কার্যকরী হওয়ার একটা উদ্যোগ নেবে। অর্থাৎ আমি বলছি সরকারকে সুনির্দিষ্টভাবে যেই অন্যায়, অবিচার, অস্থিরতা যে এবং আইন শৃঙ্খলার যে অবনতিগুলো হচ্ছে সেই ব্যাপারে সুনির্দিষ্ট কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে, এবং সেই কঠিন সিদ্ধান্তগুলো যে এক্সাম্পল হিসেবে নেওয়া যায় প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা থানায়, আমি বিশ্বাস করি এই মেসেজটা সবার কাছে যাবে। আমার কাছে মনে হচ্ছে মেসেজটা এখনো স্পষ্ট না যে সরকার আসলে যেই কথাগুলি বলছে সেটা মিন করছে কিনা। এই মিন করার ক্ষেত্রে কিছু পদক্ষেপ এবং সেই ক্ষেত্রে বাস্তবায়নযোগ্য এক্সাম্পল তৈরি করা গেলে আমি মনে করি যে পরিবর্তন আনাটা সম্ভব, এখনো সম্ভব। স্বাভাবিকভাবেই মানুষও তখন উদ্বুদ্ধ হবে যে আমরা এই সমাধানের পথে সরকার উদ্যোগ নিচ্ছে, আমরা সরকারের সাথে থাকবো। অর্থাৎ সরকার তো একা পারবে না, কিন্তু সম্মিলিতভাবে করতে গেলে আসলে সরকারকে আসলে সুস্পষ্ট অবস্থান নিতে হবে। জি, নতুন বিনিয়োগের ক্ষেত্রে আসলে কি অবস্থা তৈরি হচ্ছে, বিশেষ করে ব্যাংকিং খাতের? আমরা জানি যে ব্যাংকিং খাত কিছুটা মানে আস্থার জায়গায় ফিরেছে এখন, এবং সেই জায়গাটাতে আপনাদের নতুন অর্থায়ন পাওয়ার ক্ষেত্রে, ঋণ পাওয়ার ক্ষেত্রে এই মুহূর্তে পরিস্থিতি কেমন? আসলে এই অবস্থায় কোনো ব্যাংকই নতুন বিনিয়োগ করছে না, কারণ যেখানে হচ্ছে উদ্যোক্তাই তো হচ্ছে অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। এবং বাংলাদেশে ওই 5% 10% হচ্ছে যে দুর্নীতিগ্রস্ত কারোর জন্য অন্যরা সাফার করছে, এবং কোনো আর্থিক প্রতিষ্ঠানগুলোই কিন্তু ব্যাংক সহ যে তারা হচ্ছে একটা স্টেবল অবস্থাতে নেই। সুতরাং তারা নতুন বিনিয়োগগুলোর ক্ষেত্রে কিন্তু অনেক কনজারভেটিভ, তারা বরং যে ইনভেস্টমেন্টগুলো তারা ইতিমধ্যে করেছে সেগুলোকে প্রপারলি মনিটরিং করে কিভাবে এটাকে অ্যাক্টিভ করা যায়, এটা প্রফেশনালি তারা যাতে এগোতে পারে, সেই জায়গাতেও কিন্তু অনেক ধরনের বাড় দিচ্ছে। যেখানে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়ে অন্যরা লুটপাট করেছে সেখানে তাদের এই ইস্যুগুলো আসেনি, কিন্তু যারা জেনুইন ব্যবসা করছে তারা কিন্তু ওদের কারণে এখন সাফার করছে যে নিত্য নতুন সিদ্ধান্ত, নতুন হচ্ছে ব্যুরোক্রেট অ্যাপ্রোচে তারা কথা বলছে, যেটা আসলে কোনোভাবেই ব্যবসায়িক অ্যাটিটিউডে হচ্ছে না। অর্থাৎ ব্যবসা বান্ধব যে পরিবেশটা দরকার, যে সাহসটা দরকার, সরকার তো ব্যবসা করবে না, কিন্তু আমাদেরকে নীতি সহায়তা এবং অন্যান্য পদক্ষেপের মাধ্যমে আমাদেরকে আশ্বস্ত করবে, আমাদের পাশে দাঁড়াবে, একটা সহায়ক পরিস্থিতি সৃষ্টি করবে যাতে উদ্যোক্তারা যে সাহস নিয়ে এগিয়ে এসেছে তারা যাতে কন্টিনিউ করতে পারে। সেক্ষেত্রে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ, নতুন ধাক্কা আসছে যে এই যে অনিশ্চয়তা এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো কোনোভাবেই সহযোগী মনোভাব নিয়ে এগোচ্ছে না, অর্থাৎ কেউই কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। সুতরাং এই জায়গাতে হচ্ছে আমি মনে করি নতুন একটা চ্যালেঞ্জ বা নতুন একটা অনিশ্চয়তা কিন্তু সৃষ্টি হয়েছে, যেটা কিন্তু একটা ইম্প্যাক্ট আমাদের সার্বিক অর্থনীতিতে পড়বে। জি, আপনাকে অনেক ধন্যবাদ জনাব রাশিদুল করিম মুন্না, আমাদের সাথে সময় দিয়েছেন এবং রপ্তানি এবং বিনিয়োগ নিয়ে আপনি বেশ কিছু তথ্য আমাদেরকে দিয়েছেন। অনেক ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। সরি এগেইন আমার নেটওয়ার্কের জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম রপ্তানি এবং বিনিয়োগ নিয়ে। আমাদের সাথে যুক্ত ছিলেন পাট পণ্য রপ্তানিকারক রাশিদুল করিম মুন্না। এবারে আমরা যেতে চাই শেয়ার বাজারের খবরে। দর্শক, শেয়ার বাজারের খবর জানতে এখন সরাসরি যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে। আমরা যদি দেখি ঢাকা স্টক এক্সচেঞ্জে এই মুহূর্তে দর্শক আমরা শেয়ার বাজারের খবর জানাবো। আমরা সরাসরি যেতে চাই ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে। আমরা যদি দেখি এই মুহূর্তে ইতিবাচক ধারায় লেনদেন চলছে। এই সপ্তাহের আসলে শুরু থেকে এখন পর্যন্ত লেনদেনের ইতিবাচক ধারা রয়েছে। শুক্র, শনি, রোববার থেকে আমরা দেখতে পাচ্ছি, এবং সেটি গতকালের চেয়ে কিন্তু আজকের লেনদেনের পরিমাণ অনেক বেড়েছে। 433 কোটি টাকা এখন পর্যন্ত লেনদেন হয়েছে। এবং সূচকের বিষয়ে আমরা যদি দেখি, ডিএসসি এক্স ইন্ডেক্স 36 পয়েন্ট বেড়ে 5271 পয়েন্টে অবস্থান করছে। ডিএসসি সরি ইন্ডেক্স 8.2 পয়েন্ট বেড়েছে, অবস্থান করছে 1177 পয়েন্টে। ডিএস 30 বেড়ে অবস্থান 1933 পয়েন্ট এবং বেড়েছে
6.72 পয়েন্ট এবং লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 216টির, কমেছে 127টির এবং পরিবর্তিত আছে 33টি কোম্পানির শেয়ারের দর। দর্শক, পুঁজিবাজারের পর এবারে জানাতে চাই মুদ্রা, স্বর্ণ এবং রূপার বাজারের আপডেট ও দরদাম। শুরুতে মুদ্রা বাজার পরিস্থিতি। মুদ্রার বিনিময় মূল্য আমরা যদি দেখি, মার্কিন ডলার কেনা হচ্ছে 121 টাকায়, বিক্রি 122 টাকা। ইউরো 124 টাকায় কিনে 129 টাকায় বিক্রি করা হচ্ছে। পাউন্ডের কেনা দর 150 টাকা, বিক্রয় 155। চীনা ইউয়ান 15 টাকা 50 পয়সা কেনা হচ্ছে, বিক্রয় 17 টাকা 30 পয়সা। সৌদি রিয়ালের কেনা দর 32 টাকা, বিক্রয় 33 টাকা 10 পয়সা। ভারতীয় রুপি 1 টাকা 35 পয়সা কেনা হচ্ছে, বিক্রয় 1 টাকা 45 পয়সা। স্বর্ণের দরদাম জানাবো। 22 ক্যারেট স্বর্ণের দাম এই মুহূর্তে 1,53,370 টাকা প্রতি ভরি। 21 ক্যারেটের দাম পড়ছে 1,46,000 টাকার বেশি। 18 ক্যারেটের দাম 1,25,481 টাকা এবং সনাতন স্বর্ণ বিক্রি হচ্ছে 1,03,401 টাকায়। রূপার দরদাম জানাতে চাই। 22 ক্যারেট রূপা প্রতি ভরির দাম 2,578 টাকা, 21 ক্যারেট 2,449, 18 ক্যারেট 2,111 টাকা এবং সনাতন রূপা বিক্রি হচ্ছে 1,586 টাকায়। দর্শক, বিজনেস আওয়ারের সময় হলো আরও একটি বিরতির, ফিরবো একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। এবারে জানাবো জনপদের শিল্প ও বাণিজ্যের খবর। শেরপুরে বাণিজ্যিকভাবে বাড়ছে তুলার চাষ। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে তুলার বাম্পার ফলন হয়েছে। স্বল্প খরচে লাভ বেশি হওয়ায় তুলা চাষে আগ্রহী হয়েছেন অনেকে। জুবাইদুল ইসলামের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের অন্যতম কৃষি সমৃদ্ধ অঞ্চল শেরপুর। এই অঞ্চলের কৃষকদের প্রধান আবাদি ফসল ধান হলেও দিন দিন বাড়ছে তুলা চাষ। 2015 সালে তুলা উন্নয়ন বোর্ডের সহযোগিতায় পরীক্ষামূলকভাবে উন্নত জাতের তুলা চাষ শুরু হয় এই জেলায়। কৃষকরা জানান, প্রতি একর জমিতে তুলা চাষে 16 থেকে 17 হাজার টাকা খরচ হয়। দেশি জাতের তুলাতে বিঘা প্রতি 13 মণ এবং হাইব্রিড তুলাতে 15 থেকে 16 মণ ফলন পাওয়া যায়। প্রতি মণ তুলা 4,200 টাকা দরে সরাসরি কিনে নেয় মিল মালিকরা। এবার ইনশাল্লাহ না গাইছিলাম 1 একর 62,500 টাকা তুলে বেচছি। এখন যেটি আছে এটিও আশা করি 1,040 পাবো। খরচ করে 15,000 খরচ গেছে, 15,000 খরচ গেছে। এখন 15,000 খরচ গেছে, খরচা করে আমার 80,000 70,000 টাকা লাভ আসবে ইনশাল্লাহ। দেওয়া তুলা ধানের সাথে তোলা লাভ বেশি আছে, ঠিক আছে। মানে যে ফসল, যেটা ফসল করলে আপনার আছে, লাভও আছে, লস আছে, কিন্তু এটা লস নাই। স্বল্প খরচে লাভ বেশি হওয়ায় আগ্রহী হয়ে উঠেছেন অনেকে। ধানের আবাদ করছিলাম, পড়তে হয় না, আগে তুলার আবাদই করবো, তুলা আবাদ হলে পড়তা করিনি। আমার ভাই তুলে চাষ করতে খুব পড়তে হইতেছে। আগামী আমার কি চলে আছে, লাম্ব তুলে করি। কৃষকদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। আমরা সরকারি কিছু সুযোগ সুবিধা দিয়ে থাকি চাষিদেরকে। এটা তার প্রায় 6 মাস ব্যাপী ফসল। তারপরে হারভেস্টিং আমরা মনে করেন জিনার কর্তৃক আমরা দেশের কুষ্টিয়া, ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পরিবহন করে থাকি। চাষিদের কোনো হেনস্থা ফেল করতে হয় না। চলতি মৌসুমে 276 হেক্টর জমিতে তুলার চাষ করেছেন কৃষকরা, আর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,019 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শীত মৌসুম শেষ হওয়ায় আবারও বাড়তে শুরু করেছে সবজির দাম। বাজারে কয়েকটি সবজির সরবরাহ কমেছে। এদিকে নতুন কিছু গ্রীষ্মকালীন সবজিও এসেছে বাজারে। এ নিয়ে বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী মাহাতাবউদ্দিন লালন। লালন, শুনতে পাচ্ছেন আমাকে? লালন, সবজির সরবরাহ এবং দাম কেমন রয়েছে এই মুহূর্তে আমাদেরকে জানাবেন। জি, ধন্যবাদ
আমাকে আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়ার যে পৌর বাজার, সেই বাজারে আমি এখানকার এই ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম। ব্যবসায়ীরা যেটি বলছেন যে আসলে শীত মৌসুমের শুরু থেকে কিন্তু আসলে এই বাজারগুলোতে শীতকালীন যে সবজিগুলো রয়েছে সেই সবজির সরবরাহ কিন্তু আসলে বাড়তির দিকে ছিল। যদিও আসলে কুষ্টিয়ার যে স্থানীয় যে কৃষকরা তারা কিন্তু এই সবজিগুলো উৎপাদন করে থাকেন, চাষ করে থাকেন, ফলে পরিবহন খরচ খুব একটা বেশি না হওয়ার কারণে তারা কিন্তু আসলে খুব অল্প খরচেই কিন্তু আসলে এই বাজারগুলোতে তারা সবজিগুলো বিক্রি করে থাকেন। ফলে সবজির দামগুলো কিন্তু আসলে তুলনামূলক রাজধানী ঢাকা বা অন্যান্য যে বড় শহরগুলো রয়েছে সেই সব শহরের থেকে তুলনামূলক কেজি প্রতি কিন্তু আসলে কম থাকে। আমি ব্যবসায়ীদের সাথে কথা বলে যতটুকু জেনেছি তারা বলছেন যে শীতকালীন যে সবজি সেই সবজির কিন্তু কিছুটা ঘাটতি এই বাজারগুলোতে দেখা দিয়েছে। যদিও আসলে গ্রীষ্মকালীন যে সবজি, বিশেষ করে আমি যদি বলি ঢেঁড়স এবং বরবটি, এটি কিন্তু আসলে বাজারে ওঠা শুরু হয়েছে। এই বিক্রেতারা কিন্তু সেটি বিক্রি করছেন, যদিও দাম বেশি। তারা বলছেন যে যেহেতু এই সবজিগুলো নতুন বাজারে আসছে, কৃষকরা কিন্তু আসলে বেশি দাম হাঁকাচ্ছেন, যার কারণে তাদেরকে বেশি দামে সবজিগুলো ক্রয় করতে হচ্ছে, যার কারণে আসলে দাম বাড়ছে। আমি ব্যবসায়ীদের সাথে কথা বলে যতটুকু জেনেছি তারা বলছেন যে আসলে তাদেরকে যেহেতু কৃষক বা মধ্যস্বত্বভোগী যারা রয়েছেন তাদের উপরেই কিন্তু এই সবজিগুলোর আসলে সরবরাহ বা তাদের কাছ থেকেই তাদের কিনতে হয়, যার কারণে কিন্তু তারাও অনেক সময় দেখা যাচ্ছে যে বেশি দামি ক্রয় করেন, যার কারণে এই সবজিগুলোর দাম কিন্তু আসলে বাজারে এসে বেড়ে যায়। তারা বলছেন যে তারা যে দামে এই সবজিগুলো ক্রয় করেন সেই দামের উপরে ভিত্তি করেই কিন্তু আসলে প্রতি কেজি 2 থেকে 5 টাকা লাভে তারা কিন্তু খুচরা বাজারে এগুলা বিক্রি করে থাকেন। এই যে বাজার বৃদ্ধির বিষয় কিন্তু তারা একেবারেই দায় নিতে অস্বীকার করছেন। তারা বলছেন যে বাজার বৃদ্ধির সাথে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। এই বাজারটি আসলে মধ্যস্বত্বভোগী যারা রয়েছেন তারাই মূলত আসলে বাজারটি বৃদ্ধির সাথে জড়িত। তারা বলছেন যে আসলে পুরো শীতে সবজির দাম যে পরিমাণ ছিল সেই জায়গা থেকে কিন্তু আসলে সবজির দাম কিছুটা বাড়া শুরু হয়েছে। এর কারণ হিসেবে তারা দুটি বিষয়ের কথা বলছেন। একটি হচ্ছে এই সবজিগুলোর সরবরাহ কম, পাশাপাশি সামনে আসন্ন রমজান। এই রমজানের আগেই কিন্তু আসলে এই সবজিগুলোর দাম কিছুটা বাড়তির দিকে বলে ব্যবসায়ীরা আমাকে জানিয়েছেন। তারা বলছেন যে এখন যে সবজিগুলো যে দামে বিক্রি হচ্ছে, হয়তো বা রমজান আসলে বা রমজান শুরু হলে কিন্তু এই সবজিগুলোর দাম কিন্তু আরো বাড়বে বলে তারা আসলে আশঙ্কা করছেন। তারা বলছেন যে এই বাজারটি নিয়ন্ত্রণে রাখার জন্য সরকারিভাবে তদারকি দরকার এবং সেই তদারকি সম্ভব হলেই কিন্তু আসলে বাজারটি নিয়ন্ত্রণ করা সম্ভব। পাশাপাশি তারা যেটি বলছেন যে এই সবজিগুলো কিন্তু আসলে কৃষকরা সরাসরি এই যারা খুচরা ব্যবসায়ী আছে তাদের কাছে বিক্রি করতে পারেন না। 2 থেকে 3 হাত বদল হওয়ার পরেই কিন্তু আসলে খুচরা বিক্রেতাদের হাতে এই সবজিগুলো পৌঁছায়। ফলে কিন্তু এই খুচরা বিক্রেতারা তাদেরকে বেশি দামেই আসলে এই সবজিগুলো কিনতে হয়। তো সরকারিভাবে যদি সেটি নজরদারি করা সম্ভব হয় বা এই বাজারটি মনিটরিং করা সম্ভব হয়, সেই ক্ষেত্রে হয়তো কৃষক ভালো দাম পাবেন। পাশাপাশি এই যে যারা খুচরা বিক্রেতা আছে তারাও কিন্তু আসলে অল্প দামে এই সবজিগুলো বিক্রি করতে পারবেন এবং ক্রেতারাও কিন্তু অল্প দামে সবজিগুলো ক্রয় করতে পারবেন বলে তারা বলছেন। সেই ক্ষেত্রে সরকারিভাবে কঠোর বাজার মনিটরিং এবং বাজার নজরদারি করা সম্ভব হলেই একমাত্র কিন্তু আসলে সেটি সম্ভব বলে ব্যবসায়ীরা বলছেন। আমি ক্রেতাদের সাথে কথা বলেছি, ক্রেতারা যেটি বলছেন যে আসলে পুরো শীতে তারা যে দামে সবজি ক্রয় করেছেন, এই আসন্ন রমজানকে সামনে রেখে কিন্তু সবজির দাম আবার বৃদ্ধির দিকে। এটি কিন্তু আসলে সরকারিভাবে যদি বাজারটি মনিটরিং করা সম্ভব না হয় তাহলে কিন্তু অন্যান্য জিনিসপত্রের দাম যেহেতু বৃদ্ধি, পাশাপাশি কিন্তু এই বাজারটিও কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলে তারা বলছেন। তো আমার কাছে এই ছিল আসলে কুষ্টিয়ার সবজির বাজারের সর্বশেষ তথ্য। লালন, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুষ্টিয়া থেকে সবজির বাজারের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এবারে চলে যাচ্ছে অন্যান্য সংবাদে। মুকুলে মুকুলে ভরে গেছে চুয়াডাঙ্গার আম বাগানগুলো। যেদিকে চোখ যায় আমের মুকুলের সমারোহ। বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এই জেলায় এবার আমের বাম্পার ফলন হবে বলে আশা করছেন বাগান মালিকরা। তথ্য সহায়তা প্রশিক্ষণ দিয়ে কৃষকদের পাশে রয়েছে কৃষি বিভাগ। চুয়াডাঙ্গা প্রতিনিধি জামান আক্তারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
সারি সারি আম গাছের বাগানগুলো হলুদ আর সবুজের মহামিলন। যেদিকে চোখ যায় গাছে গাছে এখন শুধু দৃশ্যমান মুকুলের আভা। চারদিকের বাতাসে ছড়াচ্ছে সেই মুকুলের সুঘ্রাণ। চুয়াডাঙ্গায় মৌসুমের শুরুতে আবহাওয়া অনুকূলে থাকায় মুকুলে ভরে গেছে বাগানসহ ব্যক্তি উদ্যোগে লাগানো আম গাছগুলো। গাছে ওষুধে স্প্রে করা ও আম গাছ পরিচর্যায় ব্যস্ত জেলার আম চাষিরা। বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে জেলায় এবার আমের বাম্পার ফলন হবে বলে প্রত্যাশা আম চাষির। খুবই সুন্দর এবছর মুকুল এসেছে। আশা করছি যদি মুকুলগুলো যদি ভালোভাবে আপনার ফলে রূপান্তরিত হয়, এই বছর আমরা আম চাষ করে লাভবান হব। বাগান মালিকরা জানান এই জেলায় মূলত আম্রপালি, হিমসাগর, বোম্বাই, ন্যাংরা ও ফজলি আমের বাগান বেশি রয়েছে। গাছে মুকুল আসার আগে থেকেই বাগান মালিকরা গাছের পরিচর্যা শুরু করেন পুরোদমে। একটা ভালো ফলন যাতে পাই এবং অধিক লাভবান যাতে হতে পারে, এই কারণেই এটা বাগান মালিকরা এই সময়টাই নিজেকে বাগান পরিচর্যায় এবং লোকজন নিয়ে বাগান পরিচর্যার কাজে ব্যস্ত থাকে। কীটনাশক দিচ্ছে, ছত্রাকনাশক দিচ্ছে যেন পোকা না লাগে, গাছের ফুল ফলগুলো যেন টিকে থাকে। সব রকম তথ্য সহায়তা ও প্রশিক্ষণ দিয়ে কৃষকদের পাশে রয়েছে কৃষি বিভাগ। আম গাছের মুকুল অলরেডি চলে এসেছে। মুকুল স্প্রে করার জন্য আমরা পরামর্শ দিচ্ছি যাতে করে আমাদের এই ফলনটা ভালোভাবে ঘরে তুলতে পারি আর কি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলায় প্রায় ২৫০০ হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। চলতি বছর উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৭,০০০ মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সমুদ্র মোহনায় ভেসে বেড়ানোর মতো দারুণ অনুভূতি নিয়ে কক্সবাজারের পর্যটনে যোগ হলো নতুন মাত্রা। পাওয়া যাবে নীল জলরাশির বুকে জাহাজে চড়ে মনোমুগ্ধকর প্রকৃতি আর নৌবিহারের স্বাদ। এমন উদ্যোগ সেন্ট মার্টিনে ভ্রমণ পিপাসু পর্যটকদের ভ্রমণ ক্ষুধা মেটাবে বলে মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা। ইরফানুল হাসানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পাখির চোখে দেখে মনে হবে সমুদ্রের বুকে ভেসে বেড়াচ্ছে একটি সাদা বক। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সমুদ্র আর পাহাড়ের সৌন্দর্য একসঙ্গে উপভোগ করা যাবে এই জলযান থেকে। প্রতিদিন সকাল 10টায় কক্সবাজারের সোনাদিয়া ও হিমছড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে জাহাজটি এবং সমুদ্র বিহারের পর ফিরে আসবে কূলে। ভ্রমণে পর্যটকরা উপভোগ করবেন বাকখালী নদীর মোহনীয় সৌন্দর্য, ম্যানগ্রোভ বন, সৈকতের মোহনা, দেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী, ঐতিহাসিক আদিনাথ মন্দির, সোনাদিয়ার নয়নাবিরাম উপকূল ও কক্সবাজার বিমানবন্দরের সম্প্রসারিত রানওয়ে সহ নানা চমৎকার দৃশ্য। অনেক ভালো দিন যাচ্ছে সকাল থেকে, তো ধরতে গেলে মানে এরকম ভালো লাগবে আমি ওইটা আসলে আশা করি নাই। বঙ্গোপসাগরের এই নীল রাশি, এই জলরাশি দেখে আজকে শুকরিয়ায় মাথা নত করছি। অনেক ভালো লাগতেছে, পাহাড় সমুদ্রের পাখি দেখতেছি, নদীয়া দেখা যাবে, তারপর মহেশখালী দেখা যাবে। কক্সবাজার শহরের নুনিয়াছড়া বিআইডব্লিউ ঘাট থেকে প্রতিদিন চলাচল করবে জাহাজটি। নতুন এই নৌবিহার পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা তৈরি করবে, যা সেন্ট মার্টিন ভ্রমণের কিছুটা হলেও আক্ষেপ গুছাবে বলে ধারণা পর্যটন সংশ্লিষ্টদের। সারা বছর যাতে পর্যটকরা এখানে কক্সবাজারের বর্ষাকালীন যে সৌন্দর্য সেটা যাতে দেখতে পারে। সেন্ট মার্টিনের সম্মানিত পর্যটকরা নিতে চাচ্ছে, তাদের সুবিধার জন্য আমরা এই যে শিপগুলা ওপেনিং করেছি। সাগর, পাহাড় আর নদী দেখার এই সুযোগকে কক্সবাজারের পর্যটন খাতে নতুন সম্ভাবনার কথা বলছেন কক্সবাজারের পর্যটন ব্যবসায়ীরা। রোমাঞ্চকর এই সাগর ভ্রমণ কিছুটা হলেও ক্ষুধা মেটাবে সেন্ট মার্টিন যেতে চাওয়া পর্যটকদের। ইরফানুল হাসান, নিউজ 24, কক্সবাজার। দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।